নমস্কার। আজকের বিশেষ প্রেস বৈঠক। আপনারা জানেন গত দুদিন ধরে যেভাবে রাজ্য রাজনীতিতে বদনাম ছড়ানো হচ্ছে বিজেপির নামে, বিশেষ করে বিরোধী দলের আমি এমএলএ, আমার নামে বদনাম ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। কিছু প্রশ্ন নিয়ে আমি আজকে আপনাদের সামনে এসেছি। আমি আগে শুরু করি। প্রথম বিষয় হচ্ছে অরিন্দম ভৌমিক, ওনার পিতা রঘুনাথ ভৌমিক, যিনি এখানকার একজন তৃণমূলের নেতা। আগে ওনারা সিপিএমের নেতা ছিলেন, বর্তমান সময়ে তৃণমূলের নেতা। সেই সঙ্গে ওনারা ডেকোরেটার্স ব্যবসা করেন। তো এই কারণে আমি আপনাদের সামনে বিষয়টা রাখতে চাইছি যে তৃণমূল কংগ্রেস নেতারা বারবার বলার চেষ্টা করছে যে উনি একজন ব্যবসায়ী, ওনাকে নাকি ইচ্ছাকৃতভাবে বিধায়ক মারধর করতে চেয়েছে। তো প্রথম বিষয় হচ্ছে এটাই, এই যে রাজাটি ২ নম্বর অঞ্চল, এই রাজাটি ২ নম্বর অঞ্চলে যে পিএইচই প্রকল্প রয়েছে, সেই পিএইচই প্রকল্পের জল সমস্ত স্থানে পৌঁছানোর কথা। আমরা লক্ষ্য করেছি ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের আগে ১৫-২০ দিন ইচ্ছাকৃতভাবে জল বন্ধ রাখা হয়েছিল। আমরা আন্দোলন করার পর সেই জল আবার পুনরায় চালু করা হয়েছিল। ঠিক একই রকম ভাবে লোকসভা নির্বাচন আসছে। এই যে রাজাটি অঞ্চল, এটা বিজেপির এখন ভোট রয়েছে, এখানে পঞ্চায়েত বিজেপি রয়েছে, প্রধান উপপ্রধান আমাদেরই রয়েছে। তো সেখানে সাধারণ মানুষের কাছে খারাপ বার্তা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস আর সিপিএম এর নেতারা ইচ্ছাকৃতভাবে পিএইচই পানীয় জল প্রকল্পের জল বন্ধ রাখছে ওদের দ্বারা। যেহেতু এই অরিন্দম আর ওনার বাবা, ওনার আরেকটা ভাই, এনারাই এখানটা অপারেটর হিসাবে কাজ করে পিএইচই প্রকল্পে, তাই এনারাই কিন্তু ইচ্ছাকৃতভাবে জলটাকে বন্ধ রাখছে। কি স্বার্থ তাদের? লক্ষ্য একটাই, বিজেপির পঞ্চায়েত আছে, বিজেপির পঞ্চায়েতকে সাধারণ মানুষের কাছে কালিমালিপ্ত করতে হবে। মানুষের সাধারণ, যেহেতু ভোটার বিজেপির এখানে সম্পূর্ণ ব্যাপক, 2019-এও এখানে ভালো সাড়া ছিল, 2021-এও রাজাটি অঞ্চল বিজেপির ছিল, প্রত্যেকটা বুথই বিজেপি জিতেছিল, আর 2023-এও বিজেপি 2টো বুথ বাদে সব বুথেই জিতেছে। তাহলে মানুষের কাছে বাতাবরণটা খারাপ করতে হবে। সেই জন্য পিএইচই পানীয় জলের প্রকল্পটাকে কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে, জল পরিষেবা বন্ধ দিতে হবে। আমরা দেখেছি কোনো সময় 30 মিনিটের জন্য জল চালানো হচ্ছে, কোনো দিন একবেলা জল চালানো হচ্ছে, কোনো দিন চালানোই হচ্ছে না, মানুষ হয়রানির শিকার হচ্ছে। সেই সঙ্গে মধ্যাঙ্গ সংলগ্ন যে ব্যবসায়ীদের ওখানে ট্যাপ কলের ব্যবস্থা ছিল, ওখানে ট্যাঙ্ক ছিল, সেই ট্যাঙ্কের কানেকশনও কেটে দেওয়া হয়েছে। সেই কানেকশন নিয়েও বারবার জোড়ার কথা বলা হলেও এরা কিন্তু জোড়েনি, এদের দ্বারাই কেটে দেওয়া হয়েছে। আপনাদের কাছে এই মুহূর্তে পঞ্চায়েত আপনারা পরিচালনা করছেন, পঞ্চায়েত সমিতি আপনারা পরিচালনা করছেন, যদি এই ধরনের সমস্যা হয় তাহলে প্রশাসনিকভাবে এর ব্যবস্থা না নিয়ে আপনি তার উপর চড়াও হলেন কেন? দেখুন, প্রশাসনিকভাবে আমাদের পঞ্চায়েত প্রধান উনি বারবার জানিয়েছেন, ওদেরকে জানিয়েছেন যে পিএইচই প্রকল্পের জলটা যেন সময়ে চালানো হয়। ওনারা ইচ্ছাকৃতভাবে জল চালাচ্ছেন না, বারবার ডিস্টার্ব তৈরি করছেন। ওনারা দোহাই দিচ্ছেন যে কোথাও একটা সমস্যা রয়েছে, কিন্তু ওই দিন যখন আমরা স্পটে গিয়ে দেখলাম কোনো সমস্যা নেই, অলরেডি ট্যাঙ্ক ভর্তি হচ্ছে।
ইচ্ছাকৃতভাবে এই তীব্র গরমের সময় জল কি বন্ধ রাখা যায়? জল নিয়ে রাজনীতি করা যায়? 2016 কথা আমার মনে পড়ে যায়। তখন আমি রাজনীতিতে এখানকার সাধারণ কার্যকর্তা হিসেবে কাজ করছি। আমি তখন দেখেছি শুধুমাত্র আমি বিজেপি করতাম বলে আমার বাড়ির জলের লাইন কেটে দিয়েছিল তৃণমূলের নেতা। জল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আমার দোকানে হামলা চালানো হয়েছিল, আমাদের দোকান আছে, দোকানে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আমার সাথে সহকর্মী শেখর চচ্চড়ি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। এমনকি সেই সময়ে পুরোপুরি জল বন্ধ করে দেওয়ার জন্য, যাতে করে বাড়িতে একটা কল না বসাতে পারি, তার জন্য তৃণমূলের নেতারা যে দোকানদার কল বসাতে আসতো, যে এজেন্সি আসতো, তাকে বারণ করতো কোনোভাবেই বসানো যাবে না, জল বন্ধ করে দিতে হবে। এটা নিয়ে এফআইআরও আছে। আপনারা চাইলেই আমি আপনাদেরকে তথ্য দিয়ে দিতে পারি। তৃণমূল কংগ্রেস এই রকম নোংরা রাজনীতি করে। তৎকালীন সময় আমি এখানকার যিনি এমএলএ ছিলেন তার কাছে গিয়েছিলাম আমি, আমার জল বন্ধ করে দেওয়ার পর, যে আমার জল বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি একটা ব্যবস্থা নিন। উনি আমায় বলেছিলেন, তুমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করো, তাহলে তোমাকে জল দেওয়া হবে। এই কালচারের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে। দাদা, সেই সময় তো বিজেপি বলে সেরকম কিছু ছিল না খানাকুলে, কিভাবে লড়াই করেছিলেন? দেখুন, 2016 সালে বিধানসভা নির্বাচনের সময় আপনারা সকলেই জানেন যে রাজহাটিতে বাবুল সুপ্রিয়কে আনানোর একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামটা আমি নিজে দায়িত্ব নিয়ে করিয়েছিলাম, যেহেতু আমি ওই সময় পূর্ণকালীন পার্টির ছিলাম, পার্টির পূর্ণকালীন কার্যকর্তা হিসেবে দায়িত্ব ওই সময় আমি নিয়েছিলাম। পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি সেই সময় বাবুল সুপ্রিয়কে নিয়ে এসে একটা প্রোগ্রাম করানোর চিন্তা ভাবনা করেছিলাম। তো সেটা ছিল, সেই রাগে তৃণমূল কংগ্রেস ভাঙচুর করেছিল, জল বন্ধ করে দিয়েছিল, অনেক অত্যাচার চালিয়েছিল। আপনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে আপনার গ্রেপ্তারের দাবিতে, কি বলবেন? আমার প্রশ্ন এখানে, তৃণমূল কংগ্রেস, আমি দেখলাম গতকাল তৃণমূলের হেভিওয়েট আরামবাগের নেতারা তারা এসে রাস্তায় বসছে বিধায়ককে গ্রেপ্তার করতে হবে। উদ্দেশ্যটা কি, কারণটা কি? আমি শুধু এটাই জানতে চাইছি। হঠাৎ করে এই অরিন্দম ভৌমিকের হয়ে তৃণমূল কংগ্রেস নেতারা কেন রাস্তায় বসে পড়ছে? এর মধ্যে একটা বড় ধামাকা আছে। 2021 বিধানসভা নির্বাচনের পর আপনারা সকলেই জানেন, আপনাদের কাছেও তথ্য রয়েছে, নতিবপুর 2 নম্বর অঞ্চলের যে নতিবপুর গ্রামীণ হাসপাতাল রয়েছে তার পাশে একটা ওষুধের দোকান ছিল। সেই ওষুধের দোকানটাকে সম্পূর্ণরূপে জ্বালিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতারা। তিনি তো ব্যবসায়ী ছিলেন, তিনিও তো জীবনদায়ী ওষুধ দিয়ে ওই এলাকার মানুষদের প্রাণ বাঁচান। রাত্রি 12টার সময় 1টার সময় কোনো রোগী হাসপাতালে ভর্তি হলে তার ওষুধটা ওই ব্যক্তিটা দিতেন। অপরাধ ছিল কি তার? তিনি একজন বিজেপির সমর্থক, তাই তার দোকানটা জ্বালিয়ে দিতে হবে। ওই তৃণমূলের নেতারা তো কোনোদিনও পথে নামেননি এটা নিয়ে। তাহলে আজকে অরিন্দম ভৌমিকের হয়ে কেন, রঘুনাথ ভৌমিকের হয়ে কেন তৃণমূল কংগ্রেস নেতারা পথে নামছে? ওনারা বারবার বলার চেষ্টা করছেন, যখনই হয়েছে দেখবেন, এর আগেও বারবার বলার চেষ্টা করেছে যে আমাদের সাথে নাকি ওদের পূর্ব শত্রুতা ছিল, এই ছিল, এরকম তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করছে। কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা হলো এটাই, এই রঘুনাথ ভৌমিকের যে প্যান্ডেল ব্যবসা রয়েছে, এই প্যান্ডেল ব্যবসা
আমাদের যে গণনা কেন্দ্রগুলো হয় সেই গণনা কেন্দ্রে এই প্যান্ডেল যায়। 2019 লোকসভা ভোটের সময়, আমি যদি খুব ভুল না করি, 2019 লোকসভা ভোটের সময় গণনার যে কাজ, জেনারেটর তার সঙ্গে প্যান্ডেল রঘুনাথ ভৌমিক দিয়েছিল। আর এই যে লোডশেডিং হয়েছিল, ভেতরে অন্ধকার হয়ে গিয়েছিল হঠাৎ করে, সেটাও কিন্তু এই রঘুনাথ ভৌমিকের সৌজন্যেই হয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে গণনা, সেই গণনা কেন্দ্রের দায়িত্ব পেয়েছিল, প্যান্ডেলের আর জেনারেটরের দায়িত্ব পেয়েছিল রঘুনাথ ভৌমিক। সেখানেও কিন্তু লোডশেডিং করা হয়েছিল, আমি নিজে প্রেজেন্ট ছিলাম। কিছুক্ষণের জন্য অন্ধকার করে দেওয়া হয়েছিল। আমরা সজাগ ছিলাম বলে সেই সময়ে কোনো ঘটনা ঘটাতে পারেনি। কিন্তু 2019-এ ওই সময়ের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আবার 2024 যে লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্র আরামবাগে হচ্ছে, সেই গণনা কেন্দ্রের ব্যবস্থাপনার দায়িত্ব, প্যান্ডেলের দায়িত্ব, জেনারেটরের দায়িত্ব রঘুনাথ ভৌমিকের এজেন্সি পেয়েছে। সেই সঙ্গে আমরা এটা ধরে নিচ্ছি যে আবার হয়তো লোডশেডিং এর কোনো ব্যাপার আছে। আগে থেকে তৃণমূল কংগ্রেস নেতারা সেটিং হয়ে গিয়েছে, গণনা কেন্দ্রে আবার লোডশেডিং হতে পারে। সেই জন্যই তৃণমূল কংগ্রেস নেতারা অরিন্দম ভৌমিক আর রঘু ভৌমিককে বাঁচানোর জন্য আর হয়ে পড়েছে। রঘুনাথ ভৌমিক আর অরিন্দম ভৌমিকের সঙ্গে কি এই ইচ্ছাকৃতভাবে ইলেকট্রিসিটিকে কাট আউট করে যাতে করা যায় তার জন্য করা হচ্ছে? দেখুন, আমরা যেটা আশঙ্কা করছি, তৃণমূল কংগ্রেস আর সিপিএম যৌথভাবে প্রচেষ্টা চালাচ্ছে। কারণ তৃণমূল আর সিপিএম এখন ভাই ভাই, আপনারা সকলেই জানেন। কেন্দ্রীয় রাজনীতিতে আপনারা দেখেছেন যে এই যে ইন্ডি জোট, এই ইন্ডি জোটের মধ্যে তৃণমূল আর সিপিএম সবাই রয়েছে, সব ভাই ভাই। গতকাল আমরা দেখলাম এখানকার যিনি সিপিএম এর প্রার্থী আরামবাগ লোকসভা, বিপ্লব মৈত্র, উনি অরিন্দম ভৌমিকের বাড়ি আসছেন, রঘু ভৌমিকের বাড়ি আসছেন সেটিং করে। তৃণমূল কংগ্রেসের তাবড় নেতারা অরিন্দম ভৌমিকের বাড়ি আসছে, রঘুনাথ ভৌমিকের বাড়ি আসছে সেটিং করে। তাহলে এটাই উঠে আসে যে এই গণনা কেন্দ্রে যদি এরা থাকে, এরা যদি দায়িত্বে থাকে, তাহলে গণনা কখনোই সঠিক হবে না আমরা মনে করছি। তাই আমরাও নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যাতে কোনোভাবেই এই স্বঘোষিত তৃণমূলের নেতা, আমি বলছি না, তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করছে ইনি নাকি ব্যবসায়ী, কিন্তু তৃণমূলেরই অরূপ চক্রবর্তী, তৃণমূল নেতা, রাজ্য নেতা তৃণমূল অরূপ চক্রবর্তী, তিনি বলছেন যে অরিন্দম ভৌমিক তৃণমূলের নেতা। তো যদি ইনি তৃণমূলের নেতা হয়, তৃণমূলের প্রভাবশালী নেতা হয়, তাহলে এনাকে কিভাবে গণনা কেন্দ্রে দায়িত্ব দেওয়া যেতে পারে? আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখছি এই বিষয়টা বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখার জন্য। কারণ গণনা কেন্দ্রের ভেতরে কোন তৃণমূল নেতা যদি সেখানে স্থান পায়, তাহলে এই যে ইভিএম ভেতরে ঢোকানো, বের করানো থেকে শুরু করে এখানে যে সমস্ত লেবার শ্রেণী কাজ করে, সেই লেবার সাপ্লাই দেওয়ার দায়িত্বও যদি এদের থাকে, তাহলে কিন্তু
গণনা কখনোই সঠিকভাবে হবে না। দাদা, অরিন্দম ভৌমিককে নিয়ে অনেক বড় ঘটনা ঘটে গেছে, বিভিন্ন ধরনের ঘটনা, এবং তার সঙ্গে পথ অবরোধ, বিক্ষোভ, অবস্থান, বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, যেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে ফ্লেক্স বা অন্য কিছু নিয়েই কিন্তু আপনার সঙ্গে সমস্যা, সে টাকা চাইতে গিয়েছিল এবং তার কারণেই আপনি তাকে মারধর করেন। এগুলো সব ফালতু কথা। আপনারা জানেন যে আমাদের যে মহিলাগুলোকে অরিন্দম ভৌমিক গালিগালাজ করেছিল ওই দিন, তার পরিপ্রেক্ষিতে একটা ওখানে কিন্তু জিডি হয়েছে, থানা একটা অভিযোগ থানাতে জমা দেওয়া হয়েছে। শুধু অরিন্দম ভৌমিক আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে এটা নয়, মহিলারাও কিন্তু অরিন্দম ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ করেছে। এই অভিযোগের সারবত্তাটা আপনাদের বিশেষভাবে দেখতে হবে। এবারেও কি ইভিএম এ কারচুপি হতে পারে? একদম, আমি তো মনে করছি সেটাই। সেই জন্যই তৃণমূল কংগ্রেস নেতারা আজকে এই যে প্যান্ডেল এজেন্সি, তাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। সিপিএম এর নেতারা উঠে পড়ে লেগেছে। লক্ষ্য একটাই, যেভাবে হোক মানুষের কাছে বিজেপির বদনাম করা। আমি এই এলাকার জনগণের জন্য লড়াই করছি, খানাকুলবাসীর জন্য লড়াই করছি, আরামবাগবাসীর জন্য লড়াই করছি। কারণ এই খানাকুল সহ আরামবাগ সাব ডিভিশনে যত পিএইচই প্রকল্প হয়েছে, প্রত্যেকটা প্রকল্পতেই ব্যাপক পরিমাণ দুর্নীতি করা হয়েছে। ম্যাক্সিমাম জায়গাতেই আপনারা দেখতে পাবেন কল আছে, জল নেই। প্রকল্প রূপায়িত হয়েছে, ট্যাঙ্ক বসেছে, ওখানে সমস্ত ব্যবস্থাপনা ঠিক আছে, বাড়ি বাড়ি ট্যাপ কলও পৌঁছে গেছে, কিন্তু জলটা আসেনি কেন? পাইপ চুরি করেছে তৃণমূলের নেতারা। যেখানে 4-6টা পাইপ দিয়ে জল পাঠানোর কথা, একটা পাইপের উপরে 500,000 কানেকশন দিয়ে দিয়েছে, জল যাচ্ছে না। এই দুর্নীতির তদন্ত করা হবে। আমরা বিভিন্ন তদন্ত এজেন্সির কাছে আবেদন রাখবো যে এই প্রকল্পের তদন্ত করা হোক। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছেও পরবর্তী সময়ে আমরা আবেদন রাখবো যে এই যে পিএইচই প্রকল্প হয়েছে পশ্চিমবাংলায়, এই পিএইচই প্রকল্পের সব থেকে বড় দুর্নীতি হয়েছে, আর এই দুর্নীতির জন্য তদন্ত করে যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের ব্যবস্থা নেওয়া হোক। সেই সঙ্গে বলে রাখি, একটি মাত্র কোম্পানিকে পিএইচই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে, একটা কোম্পানিকে, একটা এজেন্সিকে। কেন? পশ্চিমবাংলায় কি আর কোনো এজেন্সি নেই? একটা এজেন্সি সারা আরামবাগ সাব ডিভিশনের সমস্ত পিএইচই প্রকল্প করছে, ওয়েস্ট বেঙ্গল। কিন্তু আরামবাগ সাব ডিভিশনে যেটা আছে, একটা এজেন্সি টোটাল পিএইচই প্রকল্প করছে। দাদা, যেটা শোনা যাচ্ছে আপনার বিরুদ্ধে আপনাদের দল ব্যবস্থা গ্রহণ করতে পারে, আমার দল ব্যবস্থা গ্রহণ করবে বা আমার দল, আমার রাজ্য সভাপতি কি বক্তব্য দিয়েছে সেটা আপনারা সকলেই জানেন। আমার রাজ্য সভাপতি পরিষ্কারভাবে জানিয়েছেন, যদি কেউ দালালি করে কোনো পক্ষের হয়ে, তাহলে তাকে নিশ্চয়ই ফুল ছড়বে না। সাধারণ মানুষ কষ্ট পাবে, মহিলারা তারা জল চাইতে গেলে তাদেরকে গালিগালাজ করবে, আর আমরা সেটা মেনে নেব। কখনোই এটা হতে পারে। এটা কি দলের পক্ষে এটা কি অস্বস্তিকর যে আপনাকে প্রকাশ্য ভিডিও ভাইরাল হয়েছে, ভোটে কোনো প্রভাব পড়বে? দেখুন, প্রকাশ্য ভিডিও ভাইরাল হয়েছে, কি কারণে ভাইরাল হয়েছে আপনারা সকলেই অবগত আছেন। আমার সামনে মা বোনেদেরকে অপমান করবে, আপনাদের সামনেই যদি আপনাদের মা বোনকে কেউ অপমান করে, মহিলাদেরকে কেউ অপমান করে, গালিগালাজ করে, আপনার হাতটা কি নিচে থাকবে নাকি ওপরে? প্রশ্নটা কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছে বলে এটা কিন্তু অভিযোগ আসছে। অবস্থান বিক্ষোভ করছে বিধায়কের গ্রেফতারের দাবি। একাধিকবার আমরা অর্থাৎ রাজ্যবার্তা এই খবর সম্প্রচার করেছিল যে বিধায়কের গাড়ি ভাঙচুর, তার উপরে আক্রমণ, বিজেপির যে নির্মীয়মান কার্যালয় পুড়ে দেওয়া, বিজেপির অঞ্চল মন্ডল সভাপতির বাড়িতে গুলি চালানো, এরকম একাধিক ঘটনা। সাধারণ ভোটারদের উপরেও গুলি চলেছে পঞ্চায়েত নির্বাচনের পরেও, তার আগে একাধিক খবর সম্প্রচার করেছিল রাজ্যবার্তা ছাড়াও অনেক সাংবাদিক।
এবং আপনি বারবার থানায় ধর্ণা দিয়েছিলেন যে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য। আজকে এই ঘটনার পরে তৃণমূল এত তৎপর যে বিধায়ককে গ্রেপ্তার করতেই হবে, এটা যেমন তার পাশাপাশি আপনি যতবার একাধিক অভিযোগ করেছিলেন, সংবাদ মাধ্যমে লিখিত অভিযোগ করেছিলেন, সেই ক্ষেত্রে এখনো কি কোনো পদক্ষেপ নিয়েছে প্রশাসন? দেখুন, প্রশাসন তৃণমূল কংগ্রেসের দলদাস। আমি যতগুলো অভিযোগ করেছি 2019-এর পর আপনারা সকলেই জানেন জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিল বলে 15ই আগস্ট আমাদের সক্রিয় কার্যকর্তা সুদর্শন প্রামাণিককে কুপিয়ে হত্যা করেছিল খানাকুলের তৃণমূলের নেতারা। ঠিক একই রকম ভাবে 2021 বিধানসভা নির্বাচনের পর নতিবপুর 2 নম্বর অঞ্চলে 25টা ঘর জ্বালিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতারা, 20টা বাইক জ্বালিয়ে দিয়েছিল। আমরা অভিযোগ করেছিলাম একজনকেও গ্রেফতার করা হয়নি। ওষুধের দোকান জ্বালিয়ে দিয়েছিল, খাঁচায় বন্দি পাখিকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। আমরা অভিযোগ জানিয়েছিলাম, ব্যবস্থা নেওয়া হয়নি। অজয় প্রামাণিক, নতিবপুর 2 নম্বর অঞ্চলে বাড়ি, বিজেপির কার্যকর্তা, দীর্ঘদিন ঘর ছাড়া ছিল। তাকে তৃণমূল কংগ্রেস অত্যাচার করে তার মুখে বিষ ঢেলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতারা। সে অজয় প্রামাণিক আমাদের ছেড়ে চলে গেছে। কালীসাঁতরা, রাজহাটি 2 নম্বর অঞ্চলের কালীসাঁতরা, নুননবী মন্ডলের নেতৃত্বে কালীসাঁতরাকে বেধড়ক রাস্তায় ফেলে পেটানো হয়েছিল। 3 দিন ভর্তি থাকার পর হাসপাতালে সেই কালীসাঁতরা প্রাণ হারায়। সিপিএম এর আমলে এই রাজহাটি 2 নম্বর অঞ্চলে এক কংগ্রেস সমর্থকের পিছনে গরম রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেই জল চেয়েছিল বলে তার মুখে সিপিএম এর নেতারা প্রস্রাব করে দিয়েছিল। রাজহাটি মার্কেটে সিপিএম এর আমলে দোকান লুট হয়েছে, একের পর এক দোকান লুট করেছে সিপিএম এর নেতারা। তৃণমূল কংগ্রেসের আমলে বারবার দোকানদাররা দোকান বন্ধ করে পালিয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচনে আপনারা সকলে জানেন আমাদের মন্ডল সভাপতি সুদীপ বেরার বাড়িতে গুলি চলেছিল। তৃণমূল কংগ্রেস নেতারা রাতের অন্ধকারে গুলি চালিয়েছিল। কোন রকমে সুদীপের দিদি প্রাণ বেঁচেছিল, সেদিন প্রাণ নিজেকে বাঁচিয়েছিল। একই রকম ভাবে পঞ্চায়েত ভোটের দিন নতিবপুর 2 নম্বর অঞ্চলে গুলি চলেছিল। তৃণমূল কংগ্রেস নেতারা গুলি চালিয়েছিল। 2 জন সাধারণ ভোটার এখন তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখনো পর্যন্ত তারা অসুস্থ, মুখের এদিক দিয়ে গুলি ঢুকিয়েছে, এদিক দিয়ে ঢুকিয়েছে। সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে আমার গাড়ি ভাঙচুর করেছিল তৃণমূল কংগ্রেস নেতারা কিশোরপুর অঞ্চলে রাঙার নেতৃত্বে। আমি এই অভিযোগ করেছিলাম, থানায় ধর্ণা দিয়েছিলাম। পুলিশ রাঙাকে অ্যারেস্ট করেনি। গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল। ঠাকুরানীচক অঞ্চলে আমার গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়েছিল, অ্যাসিড বোমা ছোড়া হয়েছিল। আমি অভিযোগ করেছিলাম, রাঙার নেতৃত্বে হয়েছিল, তাকে অ্যারেস্ট করা হয়নি। ঠিক একই রকম ভাবে পঞ্চায়েতে ভোট গঠনের দিন খানাকুল বাজারে ব্যাপক বোমাবাজি করেছিল তৃণমূলের নেতারা। গুলি পর্যন্ত চালিয়েছিল, হাতে বন্দুক হাতে কয়েকজন তৃণমূল নেতাকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। পুলিশ ব্যবস্থা নেয়নি, অ্যারেস্ট করে। যারা ব্যবসাদারদের কথা বলছি তাদের উদ্দেশ্য বলছি, ওই তৃণমূল কংগ্রেস চোর নেতাদের উদ্দেশ্য বলছি। এরা কোনোদিনও ব্যবসাদারদের মর্ম বুঝেছে? বিরোধী দলের কার্যকর্তার হওয়ার কারণে দোকানে তালা লাগিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আমাদের যে দোকান রয়েছে রাজহাটি বাজারে, আমাদের দোকানে পর্যন্ত তালা লাগিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতারা। এরা ব্যবসাদারদের কথা বলছে, এরা ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কথা বলছে। এরা যদি ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কথা বলতো, এলাকার সাধারণ মানুষের নিয়ে কথা বলতো, তাহলে আজকে সাধারণ মানুষ এরকম নিরাপত্তাহীনতার অভাব বোধ করতো না। লোকসভায় কি পাল্টা হবে? পঞ্চায়েতে যেগুলো হয়েছে আপনাদের, দেখুন, পাল্টা দেওয়ার মতন মানসিকতা আমাদের নেই। আমরা শুধু খানাকুল সহ আরামবাগবাসীকে আমরা এটাই বার্তা দিতে চাই যে তৃণমূল কংগ্রেস নেতারা হঠাৎ করে এত কেন অরিন্দম ভৌমিক আর রঘুনাথ ভৌমিকের জন্য
এত মায়া কান্না কাঁদছে? কারণ একটাই, যেখানে স্বার্থ আছে সেখানে তৃণমূল কংগ্রেস নেতারা আছে। এই যে রাজা রামমোহন রায়ের মেলা হয়, লক্ষ লক্ষ টাকার বিল ওঠে ওখানে, প্যান্ডেলটা করে কে? এই রঘুনাথ ভৌমিক, অরিন্দম ভৌমিক। যদি 5 লাখ টাকার প্যান্ডেল হয়, 50 লাখ টাকা বিল ওঠে, আর অর্ধেক টাকা পুরো তৃণমূল নেতাদের পকেটে ঢোকে। প্রত্যেকটা ক্ষেত্রে যত সরকারি কাজ সব এই রঘুনাথ ভৌমিক আর অরিন্দম ভৌমিক করে। সেখানে 2 লক্ষ টাকার বিল হলে 10 লাখ টাকা বিল ওঠে, বাকি টাকা ভাগাভাগি হয়ে যায়। কেন আজকে তৃণমূল কংগ্রেস নেতারা এদের জন্য ঝাঁপিয়ে পড়বে? এতদিন এই বিষয়গুলো কেন সিপিএম এর নেতারা এদের জন্য ঝাঁপিয়ে পড়বে না? সিপিএম তখন পেত, রঘুনাথ ভৌমিক তৎকালীন সময় সিপিএম করত, সিপিএম এর নেতারা এই প্রফিট পেত। এখন তৃণমূল কংগ্রেস নেতারা এই একই প্রফিট পাচ্ছে, সেই জন্য আজকে মায়া কান্না কাঁদছে। এতদিন এই বিষয়ে সরব না হয়ে হঠাৎ এখন কেন? আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে বর্তমান সময়ে এই আরামবাগ সাব ডিভিশনের তৃণমূল কংগ্রেস নেতারা বা এদের যিনি প্রার্থী রয়েছে, এরা কেউ জলের কথাটা বলছেন না। যে সারা আরামবাগ সাব ডিভিশন জুড়ে তীব্র জলকষ্ট রয়েছে, পানীয় জলের অভাব রয়েছে, এই কথাটা কেউ বলছে না। এরা কেউ বলছে না, মুখেও আনছেন না। আমি তো কালকে একটা নেতার মুখ শুনলাম না যে এই সমস্ত গরিব মা বোনেদের যে কষ্ট, চোখের জল আনতে গিয়ে তাদের যে চোখের জল পড়ে, প্রত্যেকদিন জল ঝরে, তাদের যে কষ্ট হয়, সেই কষ্টের কথা কেউ বললো না। বিধায়ক কেন হাত তুলেছে সেটা নিয়ে এরা প্রশ্ন তুলছে। বিধায়ক তো তার নিজের স্বার্থের জন্য হাত তুলেন। বিধায়ক হাত তুলেছে এই আরামবাগবাসীর দুর্ভোগের কথা ভেবে, মা বোনেদের চোখের জলের কথা ভেবে, এই খানাকুলের মানুষদের চোখের জলের কথা ভেবে, রাজাটির মানুষদের চোখের জলের জন্য। যে চোখের জলটা মা বোনেরা প্রত্যেকদিন ফেলছে, এক প্রান্ত থেকে এক প্রান্ত, এক গ্রাম থেকে এক গ্রাম তাদেরকে জল নিয়ে আসতে হয়, তাদের প্রত্যেকদিন যে কষ্টটা হয় তার জন্য আমি লড়াই করছি, আর এই লড়াই আমি লড়ব। প্রত্যেকটি মানুষ যতক্ষণ না জল পাচ্ছে ততক্ষণ আমার এই লড়াই, সংগ্রাম, আন্দোলন জারি থাকবে। তাতে তৃণমূল কংগ্রেস নেতারা যা ইচ্ছা করতে পারে, কিন্তু আমরাও দলগতভাবে আমরাও রাস্তায় নামবো, বৃহত্তর আন্দোলনে নামবো জলের দাবি। কোথাও কি মনে হচ্ছে যে এর এফেক্ট ভোটে আসতে পারে বিজেপি কিংবা তৃণমূলের বিরুদ্ধে? তৃণমূল মানুষকে যেটা বোঝাচ্ছে, তৃণমূল মানুষকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে, কিন্তু মানুষের যে সমস্যা সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা মুখ খুলছেন না কেন? কারণ তৃণমূল কংগ্রেস এই 13 বছরের শাসনে কিচ্ছু করেনি। শুধু উন্নয়ন বলতে নিজেদের উন্নয়ন হয়েছে, যে জব কার্ডের টাকা ঢুকেছে, কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমরা খানাকুল বিধানসভার 11টা অঞ্চলে আমরা রয়েছি, বিজেপি বোর্ড আছে এখানে। আমরা দেখতে পেয়েছি এখানে যেখানে যেখানে আমাদের বোর্ড ছিল সেখানে 11টা অঞ্চলে পঞ্চায়েতে নতুন করে নাম রেজিস্ট্রেশন হয়নি। এই যে জব কার্ডে নতুন করে আবার ভেরিফিকেশন হচ্ছিল, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে এগুলো ভেরিফিকেশন হয়েছে। পার্টি অফিস খুলে তৃণমূল কংগ্রেস নেতারা জব কার্ডধারীদের নামগুলো ভেরিফিকেশন করিয়েছে। ওরা ওদের ছেলেদের নাম সামনের সারিতে রেখে যারা প্রকৃত জব কার্ডে কাজ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়নি, শুধু টাকা ঢুকেছে তৃণমূল নেতাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তাই এদেরকে ধিক্কার জানাই। সেই সঙ্গে এটা বলে রাখি, এই এলাকার গরিব মানুষদের কথা ভেবে জল নিয়ে যে সমস্যা চলছে সেই সমস্যাকে সমাধান আমরা করব, আর আন্দোলন আমরা আরো তীব্রতর করব। এটাই আমি আজকে তৃণমূল কংগ্রেস উন্নয়নকে সামনে রেখে লোকসভা নির্বাচনের প্রচারের ময়দানে উঠে পড়ে রেখেছে। উন্নয়ন তো এখানেই দেখা যাচ্ছে। উন্নয়ন যদি এতই করে, হাজার হাজার গ্রামে জল পৌঁছায়নি কেন? পিএইচই প্রকল্প রয়েছে কিন্তু পানীয় জলটা মানুষের বাড়িতে পৌঁছায়নি কেন? একটা জবাব দিক তৃণমূল কংগ্রেস নেতা। প্রকল্প হয়েছে অথচ জল যায়নি কেন? কিসের জন্য হয়নি? সরকার তো টাকা দিয়েছে। যতজন ব্যক্তির মিটার আছে একটা গ্রামের মধ্যে, প্রত্যেকটা ব্যক্তির কানেকশন দেওয়ার কথা, জলটাও তার বাড়িতে পড়ার কথা, পড়েনি কেন? তৃণমূল কংগ্রেস আমলে যেখানে যেখানে টিউবওয়েল বসানো হয়েছে সেই টিউবওয়েল গুলো আজকে পুরো বন্ধ।
কেন? এর জবাব তৃণমূল কংগ্রেস নেতাদের দিতে হবে। রেশনে আটা চুরি হচ্ছে, কেন হচ্ছে? পোকা পচা আটা কেন মানুষকে খাওয়ানো হচ্ছে? গরিব মানুষকে কেন খাওয়ানো হচ্ছে? জবাব দিক তৃণমূল কংগ্রেস নেতা। এই জবাব তৃণমূল কংগ্রেস নেতাদের। দাদা, এই ঘটনাকে কেন্দ্র করে গতকালই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে খানাকুল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যে খানাকুল এমএলএ সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হবে। কি বলবেন? দেখুন, আমি তো বললাম ইন্ডি জোট, এই ইন্ডি জোটের সাথে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে সারা দেশ জুড়ে। এই ইন্ডি জোট শুধুমাত্র নিজেদের কথা ছাড়া কোনোদিনও জনগণের কথা ভাবেনি। এই ইন্ডি জোট এরা যদি দেশের কথা ভাবতো, দেশের স্বার্থের কথা ভাবতো, তাহলে এরা আগে জনস্বার্থ নিয়ে কথা বলতো। এরা শুধু নিজেদের স্বার্থ নিয়ে কথা বলছে, নিজেদের স্বার্থ নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের বক্তব্য বা অভিযোগ এরা করার চেষ্টা করছে। আমরা ভারতীয় জনতা পার্টিরা ও কার্যকর্তারা আমরা রাস্তায় ছিলাম, আছি। শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে রাজনৈতিক জায়গায় দেখা যাচ্ছে একে অপরকে কথা হচ্ছে বলছে, এগুলো কি রাজনৈতিকের মধ্যে স্বভাব আছে? বা সাধারণ মানুষ যারা বাচ্চা রয়েছে তারা কি এর প্রভাব পড়বে? এটা শিক্ষাগত নিয়ে দেখুন, রাজনৈতিক ভাবে যারা দেউলিয়া হয়ে যায় তাদের এই ধরনের ভাষাগুলো মুখে আসছে। ধরুন ঠেলাঠেলি হচ্ছে, কোথাও ঠেলাঠেলি হচ্ছে, যে দেউলিয়া মুখ দিয়ে গালিগালাজ করছে, আজকে রাজনীতির ময়দানে আসতেই পারে। তৃণমূল কংগ্রেস তার বক্তব্য, তাদের রাজনৈতিক দলের বক্তব্য মানুষের কাছে রাখতেই পারে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমরা আমাদের দলের বক্তব্য রাখতেই পারি, এটাই হওয়া উচিত। সেই সঙ্গে বক্তব্য পরিবেশনের ক্ষেত্রে আপনারাও এটা বিচার করুন। আমি নিশ্চয়ই আশা রাখবো আপনাদের ক্ষেত্রেও আপনারাও এই বিষয়টা বিশেষভাবে নজর দেবেন, যে যাদের আপনারা বক্তব্য নিচ্ছেন, যে কুরুচিকর মন্তব্যগুলো কেউ করে, কেউ করে। আমি দেখছি এখন তৃণমূল কংগ্রেস নেতারা একদম মমতা ব্যানার্জি যে কৌশলে, যে ভাষায় নরেন্দ্র মোদীকে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে, ঠিক একই ভাষায় এমপি এমএলএদেরও এরা আক্রমণ করে। তাই এই যে ভাষার অপব্যবহার চলছে, কুরুচিকর বক্তব্য তৃণমূল কংগ্রেস নেতারা দিচ্ছে, সেই বক্তব্যগুলো যাতে সমাজে পরিবেশন না করা হয়, সেই জন্য আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট। লোকসভা নির্বাচনের সামনে রেখে কয়েকদিনের মধ্যে খানাকুলে কোনো কিছু প্রোগ্রাম বা কোনো কর্মসূচি আছে আপনাদের? হ্যাঁ, বড় বড় কর্মসূচি আছে আমাদের এখানে। সম্ভবত আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির প্রবাস রয়েছেন, সেই সঙ্গে আরও বিশেষ বড় লিডার খানাকুলে আসবেন, আমাদের প্রার্থী প্রচার করবে। প্রার্থীর প্রচার এখনো সব জায়গায় হয়নি, আমরা সময় করে আমরা প্রার্থীর প্রচারগুলো ঠিক করছি। প্রার্থীর প্রচার হবে, সেই সঙ্গে আমরা যারা বিধায়ক রয়েছি আমরা বিভিন্ন রকমভাবে প্রচার শুরু করব। আরামবাগ লোকসভা সিটকে বিজেপি ভয় করছে, সেই জন্য রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, এমনকি নরেন্দ্র মোদী এসে আরামবাগে এসে সভা করে গেছেন ভয়ের জন্য, কারণ তৃণমূল এই সিটটা জিতছে, এটা তৃণমূল কাজ। তৃণমূল কংগ্রেস কি তাহলে ওদের নেতাদেরকে নিয়ে এসে প্রচার করবে না? প্রচার আমরা দলের প্রচার কাকে দিয়ে করব, আর আমাদের সর্বভারতীয় দল হিসাবে আমাদের কোন নেতৃত্ব এসে প্রচার করবে, সেটা তো তৃণমূল কংগ্রেস বলে দেবে না। আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বরা ওনারাই ঠিক করবে কারা এসে প্রচার করবে, কারা